ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমার আগের দুটো প্রশ্ন তো আছেই, সাথে একটু বলতে চাই, বাংলাদেশের যে কোনো দুইজন অপরিচিত ব্যক্তি যদি এক হয়ে চা খায় তখন সেখানে রাজনীতির আলাপ শুরু করে দেয়। আমাদের মধ্যেও সেরকম রাজনৈতিক আলাপ হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা করিনি। কথাগুলো বলেছেন আপনাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে সেটা সাংবাদিকরা যখন জানতে চান বা প্রশ্ন করেন তখন তিনি এমন করে উত্তর দিয়েছেন। আচ্ছা, চা আড্ডার পরপরই কি আসলে রোজার আগে নির্বাচন চাইতে শুরু করলেন তিনি, এবং তিনি যখন সেটা বললেন তারপরে কোনো ধরনের কোনো চাপের কারণে কি তিনি 24 ঘন্টার ব্যবধানে সেটা পরিবর্তন করলেন কিনা? আমার আগের প্রশ্নটাই নতুন করে করলাম। জি, প্রথম কথা হচ্ছে যে আপনি আগের যে দুটো কোশ্চেন করেছিলেন তার শুরুটা দিয়ে একটু শুরু করি, যে দোসরদেরকে আসলে 7 মাসে বা 8 মাসে যে টাইমটা আমাদের চলে গেছে, এর মধ্যে বেশ কিছু পরিবর্তন সংযোজন বিয়োজন কিন্তু ইতিমধ্যে হয়েছে, যেটা এনাফ না। এটা যদি আরও এখন আজকে এপ্রিল মাস চলছে, যদি ডিসেম্বর আমরা ধরি তাহলে আরও যে 8 মাস আমাদের সামনে আছে, এটা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার যে সংস্কার কমিশনগুলো করে দিয়েছে, একযোগে যদি কাজ করে এবং রাজনৈতিক দলগুলো যদি এখানে সহযোগিতা করে, আন্তরিকভাবে আমরা যদি সহযোগিতায় থাকতে পারি, আমার বিশ্বাস যে একটা দেশপ্রেমিক শক্তিকে এখানে সেট করে ইলেকশন করা সম্ভব। কিন্তু আপনাকে একটা জিনিস আমি একটু প্রসঙ্গে তুলে ধরি, জনগণের আশঙ্কাটা কোথায়। আমি একজন জনগণ হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনাকে বলছি যে আমি আজকে আপনি 2 বার আমার এখানকার শিডিউল চেঞ্জ হয়েছে, আমি আজকে এলাকা থেকে এসেছি। আমি একটা কথা মাঝে বলেছি যে আগে পুলিশের ভয়ে এলাকায় থাকতে পারতাম না, এখন জনগণের অভিযোগের চাপে আমরা এলাকায় থাকতে পারি না। অভিযোগটা কি? মাসুদ ভাই, কি ইলেকশন করবেন আপনারা? ইলেকশনের আগেই তো সব দখল হয়ে যাচ্ছে, মাঠ দখল হয়ে যাচ্ছে, বাজার দখল হয়ে যাচ্ছে, স্কুল দখল হয়ে যাচ্ছে, মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে, কলেজ দখল হয়ে যাচ্ছে। যে যোগ্য লোকটা মানে কোনোভাবেই ওই স্কুল কমিটিতে থাকতে পারে না, তাকে গিয়ে একজন এলাকার লোক বলছে দলীয় কোনো পরিচয় দিয়ে যে তাকে নিতে হবে, না হলে আপনি এখান থেকে প্রিন্সিপাল থেকে সরে যেতে হবে। আমার কর্মী অ্যারেস্ট হয়েছে, থানার ওসি হিসেবে আপনাকে আমি এখানে সরাই। প্রশাসন নীরব না, এগুলো তো প্রশাসনের কাজ না। এটা প্রশাসন বলতে একটা ডিসি বা ওই জায়গার কাজ। প্রশাসনের কাজটা হচ্ছে, প্রশাসনের এই জায়গায় একটা বক্তব্য আছে, প্রশাসনের বক্তব্য আমি কথা বলেছি, বলছে মাসুদ ভাই আমাদের একটা সীমাবদ্ধতার জায়গা আছে। স্বাভাবিকভাবে যে কোনো দেশে, আপনি শুধু বাংলাদেশ না, যে কোনো দেশে যদি জনগণ আন্তরিকতার সাথে কোনো কিছুতে সহযোগিতা না করে, শুধু প্রশাসন একটা দেশকে পরিবর্তন করতে পারবে না। নির্বাচিত সরকার থাকলে প্রশাসন এভাবে নিশ্চুপ থাকতে পারতো না, সেই জায়গাটা তাদের একটা কথা আছে যে আমরা যদি সেই নির্বাচনটাই অংশগ্রহণমূলক এবং একটা সুষ্ঠু অবাধ না হয়, তাহলে তো আমরা আবার এই একই জায়গায় পৌঁছে যাচ্ছি। আমি বলছি এই কথাটা যে নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ, তার আগে নির্বাচনের সিকোয়েন্সটা আমরা যেটা এখন পাচ্ছি, এটা জনগণের কাছে অত্যন্ত সিগনিফিক্যান্ট ব্যাপার, যে আমরা আদৌ কি আবার আসলে ভোট দিতে পারছি, আবার কি নিরপেক্ষ একটা জায়গা আমরা তৈরি করতে পারছি, যেখানে ছোট ছোট ইস্যু, একটা ইজারাদারের জায়গা নিয়ে রক্তারক্তি হচ্ছে, একই দলের 3 জন মারা যাচ্ছে ছোট্ট একটা বাজার দখল করতে গিয়ে। সেরকম একটা জায়গায় যখন ইলেকশন হবে, সেই ভোট কেন্দ্র দখল করতে গিয়ে এই একই রকম ঘটনা ঘটবে না, সেই নিশ্চয়তা আমাকে কে দিচ্ছে? আমি সেই নিশ্চয়তা পাচ্ছি কিনা? সেই কারণে আমরা বলছি যে দোসরদেরকে সরানোর পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোর মানসিকতার সংস্কার প্রয়োজন, আমাদের রাজনৈতিক দর্শনের সংস্কার প্রয়োজন, যে আমরা আসলে জনগণের যে আজকে টপিক বলেছেন, জনগণের রাজনীতি না রাজনীতির জন্য জনগণ, এটা তো খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কি আসলে আদৌ মুখে জনগণের কথা বলছি? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমাদের দেশপ্রেমের চেতনাটা বড়। এই জায়গাটা তো আমি দেখি ফিল্ডে গিয়ে উল্টো একটা চিত্র, যে আমাদের দেশপ্রেমের চেয়ে আসলে দেশ বড়, তার জায়গায় সেই জায়গাটা। দ্বিতীয়টা হচ্ছে আমিরের জামাত যে কথাটা গতকাল বলেছেন, আজ বলেছেন, আমি আবার শুরু থেকে বলছি আপনাকে যে আমিরের জামাত কখনোই একটা ডেট বা কোনো একটা মাস কিন্তু তিনি ফিক্সড করেন নাই। আমরা এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন জামাত ইসলামের এই বলে যে আমাদের উপর থেকে একদম নিচ লেভেল পর্যন্ত আমরা ডেডলাইন ছিল, আমাদের ডেডলাইনটা বলছিলাম যে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে বিচারগুলো কমপ্লিট করে বা বিচারের আওতায় নিয়ে এসে নির্বাচনটা সম্পন্ন করা, এই জায়গাটা ছিল আমাদের মূল ফোকাস। সেই জায়গাটা এখন আমরা যেহেতু ফিল করছি যে কিছুটা সংস্কারের কাজ এগিয়েছে,
সরকারের সাথে যতটুকু জামাত ইসলামের যোগাযোগ আছে সরকার আশ্বস্ত করেছে যে কিছু যোগাযোগের কাজ, কমিশনের সাথে আমাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে, নির্বাচন কমিশনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যতটুকু আশ্বস্ত করেছে আমাদেরকে, তার ভিত্তিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই মানে ফেব্রুয়ারির আগে যদি করা না যায় তাহলে 1 বছর আবার পিছিয়ে যাচ্ছে। সেখানে আপনার একটা কথা যেটা বলেছেন যে চায়ের আড্ডা আর বেগম খালেদা জিয়া অথবা জনাব তারেক রহমানের সাথে যে বিষয় হয়েছে, এটা আমিরে জামাত আমাদের দলীয় প্রধান ডক্টর শফিক সাহেব খুবই পরিষ্কার করেছেন যে এটা নিতান্তই সৌজন্য একটা সাক্ষাৎ, এবং উনি যাওয়ার আগে ম্যাডাম খালেদা জিয়ার সাথে আমাদের দেখা করার কথা ছিল, সেটা যে কোনো কারণে ওই সময় হয়ে ওঠে নাই। আমিরে জামাত তার মানবিকতার জায়গা থেকে তিনি ফিল করেছেন যে সময় এবং পরিস্থিতি ওখানে মিলে যাওয়ার কারণে মূলত ওনার দোয়ার জন্য ওনার সাথে সৌজন্য একটা সাক্ষাৎ। আর যেহেতু উনি থাকেন ওনার ছেলের কাছে, স্বাভাবিকভাবে ওনার ছেলে ওখানে থাকবেন, এইটুকু ছাড়া আর কিছু তিনি আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার করেছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে $4.2 বিলিয়ন ফেরত চেয়েছে সরকার। গণহত্যার 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে সাধারণ ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। আপনারা কবে 71-এর ভূমিকার জন্য ক্ষমা চাইবেন আনুষ্ঠানিকভাবে? প্রথম কথা হচ্ছে পাকিস্তানের সাথে আজকে যেটা হয়েছে এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা আলোচনা হয়েছে, এবং এই আলোচনাগুলোর সাথে তো আমরাও আগে থেকে বলেছি যে পাকিস্তানি তৎকালীন সেনা সদস্যরা যে নির্বিচারে আমাদের গণহত্যা চালিয়েছে এ ব্যাপারে আমরা কথা বলেছি। এবং আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে এরকম ভোজ করে করা, সেটা তো একটা ইস্যু। বাংলাদেশ জামাত ইসলামী আমরা কিন্তু এই কথাটা বহুবার বলেছি যে এদেশের মানুষের সাথে জামাত ইসলামী একটা দল হিসাবে এবং দলের একজন কর্মী হিসাবে আমরা এদেশের কোনো মানুষের প্রতি 71-এর সেই সময়ে আমরা কোনো অন্যায় করিনি, কারোর প্রতি কোনো জুলুম করা হয় নাই। যে 4টা ইস্যু নির্ধারণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা, লুটতরাজ করা, হত্যা করা এবং বিশেষ করে জনগণের জানমালের নিরাপত্তা অনিশ্চিত করা, এই 4টা কোনো ইস্যুতেই ইভেন আপনি যে সরকার বিভিন্ন সময় যারা এসছেন তারাও কোনো নেতাকর্মীকে এই ব্যাপারে চিহ্নিত তারা করতে পারেন নাই। সুতরাং এরপরেও আপনার নিশ্চয়ই জানা থাকার কথা, আমরা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ উনি যখন নাগরিকত্ব পেয়ে, একটু শেষ করি, উনি যখন প্রতিবাদ করা একটা কথা আর আপনি অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়া তো একটা কথা। আমি তো অন্যায়ের সাথে সম্পৃক্ত না, এটা তো আপনি আমি যেমন বলছি আপনি তো এটা প্রমাণ করতে পারেন নাই, দেশের কোনো সরকারও তো এটা আমাকে প্রমাণ করে নাই যে আমি অমুক বিষয়ের সাথে। বরং প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সেই সময় এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেটেল করে দিয়ে গেছেন। পরবর্তীতে এটাকে একটা রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামীকে কাজে লাগানো হয়েছে। আর তার চেয়ে বড় কথা হলো, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে জার্নালিস্ট যে প্রফেসর গোলাম আজম সাহেব যখন নাগরিকত্ব ফিরে পেয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে, যেটা তার প্রতি আরেকটা বড় অন্যায় করা হয়েছে, সেই সময় তিনি যখন বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিশাল সমাবেশে একদম সিম্পলি তিনি বলেছেন যে আজকে আমি আপনাদের কাছে একটা বড় অর্জন নিয়ে এসেছি যে আপনারা কষ্ট করে লড়াই সংগ্রাম করে আমার নাগরিকত্ব অধিকার আপনারা আইনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে আমাকে আপনারা সম্মানিত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং একই সাথে 71 সালের কোন ইস্যুতে যদি আপনারা আমাদের থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন এটার জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সুতরাং এই কথাটার পরে আনুষ্ঠানিক বলছেন, এটাকে অনানুষ্ঠানিক বলার কি একটা আনুষ্ঠানিকতার আর কি হতে পারে? আনুষ্ঠানিকতা কি হতে পারে? সেজন্য আমি বলছি যে হয়তো অনেক বড় আলোচনা হতে পারে। আজকে যেহেতু অনুষ্ঠানের সময় নেই, আমি এখানেই ইতি টানছি।